বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদেরকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি 4th ইয়ারের স্টুডেন্টদের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের সাথে এর আগে আমিও বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। ইকোনোমেট্রিক্স এর উপরে তোমাদের পড়াচ্ছিলাম আমি। তোমাদের নিশ্চয়ই মনে আছে ইকোনোমেট্রিক্স তোমাদের আজকের কোর্স টাইটেল, কোর্স কোড হচ্ছে 243611। পরিসংখ্যান বিভাগের অনার্স 4th ইয়ারের স্টুডেন্টদেরকে আমি আজকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ইকোনোমেট্রিক্স তোমরা জানো ইকোনমিক রিলেটেড ডাটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয় যেখানে মডেল নিয়ে মূলত কাজ। তোমরা রিগ্রেশন অ্যানালাইসিস এ পড়েছো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ডাটার মধ্যে যে ম্যাথমেটিক্যাল মডেল, সেটা ইকোনোমেট্রিক মডেলের একটা প্রেজেন্টেশন। তো আজকে আমি তোমাদের ইকোনোমেট্রিক্স এর মাল্টি কোলিনিয়ারিটির উপরে একটা ক্লাস নিতে চাচ্ছি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং আমাকে সহযোগিতা করবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে কারণ অনলাইন ক্লাস তোমরা ইচ্ছে করে রিভিউ করে দেখতে পাচ্ছ আমাদের এই ক্লাসগুলো। তোমাদের জন্য একটা বড় সুবিধা, বাসায় বসে তোমরা এই ক্লাসগুলো বারবার রিভিউ করে দেখে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারো পরীক্ষার জন্য, প্লাস সাবজেক্ট বিষয়ে তোমরা নিজেকে দক্ষ করতে পারো। তো আমরা আজকে ক্লাস শুরু করছি মাল্টি কোলিনিয়ারিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোলিনিয়ারিটি শব্দটা তোমরা জানো যে রিলেশন বোঝাচ্ছে, ঠিক আছে? এবং মাল্টি কোলিনিয়ারিটি অ্যাকচুয়ালি আমরা দেখব যে ইকোনোমেট্রিক মডেলের মধ্যে ২ প্রকার ভেরিয়েবল থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা এখানে দেখব যে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশন থাকে। So multicollinearity is a statistical phenomena in which two or more variables in a regression model are dependent upon the other variables in such a way that one can linearly predicted from the other with a high degree of accuracy. It is generally used in observational studies and less popular in experimental studies. একটা রিগ্রেশন মডেলে তোমরা দেখতে পাচ্ছ যে ভেরিয়েবল গুলো এরকম থাকে x1 x2 x3 এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যদি কোনো লিনিয়ার রিলেশনশিপ থাকে তখন আমরা বলি দেয়ার ইজ এক্সিস্ট মাল্টি কোলিনিয়ারিটি। অর্থাৎ এখানে বলা হয়েছে ২ বা তার বেশি ভেরিয়েবল যখন পরস্পর লিনিয়ারলি রিলেটেড থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তখন আমরা বলবো সেখানে মাল্টি কোলিনিয়ারিটি অ্যারাইজ করেছে এবং এই লিনিয়ার রিলেশনশিপটা কিন্তু খুব স্ট্রংলি রিলেটেড, স্ট্রং রিলেশন থাকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে স্ট্রং রিলেশন থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমরা চিত্র দিয়ে দেখিয়েছি যে এই x1 x2 x3 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলোর মধ্যে যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে তখন তাকে আমরা বলবো মাল্টি কোলিনিয়ারিটি সেখানে আছে। এখানে একটা এক্সাম্পল দেয়া হয়েছে যে যেমন ধরো যে এখানে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রোভাইড রিসার্চ সার্ভিস and statistical analysis on the disease in India. For this, ABC Limited has selected age, weight, profession, height, and health as the prima facie parameters. In the above example, there is a multicollinearity situation since the independent variables selected for the study are directly correlated to the result. Hence, it would be advisable for the
researcher to adjust the variables first before starting any project, since the result will be directly impact because of the selected variables. অর্থাৎ এখানে যে একটা কথা বলা হলো যে রিসার্চ করবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবে, সেখানে এখানে কিছু ভেরিয়েবল নেওয়া হয়েছে এজ, ওয়েট, প্রফেশন, হাইট অ্যান্ড হেলথ। এগুলোর মধ্যে কিন্তু দেখবা যে ওয়েট এবং এজ এর মধ্যে একটা রিলেশন আছে, হাইট এর সাথে ওয়েট এর রিলেশন আছে, হাইট এর সাথে এজ এর রিলেশন আছে। এই যে এগুলো যদি আমরা ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরে নিই, তখন কিন্তু তাদের মধ্যে মাল্টি কোলিনিয়ারিটি দেখা যেতে পারে। এখানে মাল্টি কোলিনিয়ারিটির কতগুলো টাইপস আমরা দেখতে পাচ্ছি। পারফেক্ট মাল্টি কোলিনিয়ারিটি, হাই মাল্টি কোলিনিয়ারিটি, স্ট্রাকচারাল মাল্টি কোলিনিয়ারিটি, ডাটা বেসড মাল্টি কোলিনিয়ারিটি। 4 প্রকার মাল্টি কোলিনিয়ারিটি সাধারণত দেখা যায়। পারফেক্ট মাল্টি কোলিনিয়ারিটি কখন হবে? It exists when the independent variables in the equation predict the perfect linear relationship. অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যদি পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ থাকে, তখন আমরা বলবো এখানে পারফেক্ট মাল্টি কোলিনিয়ারিটি এক্সিস্ট। হাই মাল্টি কোলিনিয়ারিটি নাম্বার 2 এ বলা হয়েছে হাই মাল্টি কোলিনিয়ারিটি। It refers to their linear relationship between the 2 or more independent variables which are not perfectly correlated to each other. অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানেও মাল্টিপল কোরিলেশন থাকবে, লিনিয়ার রিলেশনশিপ থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে, কিন্তু এগুলো পারফেক্টলি কোরিলেটেড নয়, বাট তাদের মধ্যে হাই কোরিলেশন থাকবে। আমরা জানি কোরিলেশন কোএফিসিয়েন্টের রেঞ্জ হচ্ছে -1 টু +1। তো পারফেক্ট কোরিলেশন কখন? যখন পজিটিভলি পারফেক্ট হবে, যখন রেজাল্ট হবে +1, নেগেটিভলি পারফেক্ট হবে যখন -1, এবং যখন +1 এর কাছাকাছি থাকবে তখন আমরা এটাকে হাই রিলেশনশিপ বলে থাকি। আর যদি 0 এর কাছাকাছি থাকে তখন আমরা কিন্তু তাকে বলি খুব লো রিলেশনশিপ। সো পারফেক্ট মাল্টি কোলিনিয়ারিটি হচ্ছে পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ থাকবে, বাট হাই মাল্টি কোলিনিয়ারিটির বলতে আমরা বুঝবো যে সেখানে হাই লিনিয়ার রিলেশনশিপ আছে বাট নট পারফেক্ট। আরেকটা নাম্বার 3 তে বলা হয়েছে স্ট্রাকচারাল মাল্টি কোলিনিয়ারিটি। দিস ইজ কজড বাই দ্য রিসার্চার হিমসেলফ বাই ইনসার্টিং ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইন দ্য ইকুয়েশন। অর্থাৎ এটা কিন্তু রিসার্চার কর্তৃক এই মাল্টি কোলিনিয়ারিটিটা দেখা যাবে যদি উনি কি করবে, যখন কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়েশনের মধ্যে ইনসার্ট করবে, তখন একটা যে মাল্টি কোলিনিয়ারিটি দেখা যাবে তাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল মাল্টি কোলিনিয়ারিটি। নাম্বার 4 হচ্ছে ডাটা বেসড মাল্টি কোলিনিয়ারিটি। ইট ইজ কজড বাই দ্য এক্সপেরিমেন্ট দ্যাট আর পোরলি ডিজাইনড বাই দ্য রিসার্চার। অর্থাৎ এটা যখন রিসার্চার কর্তৃক তার ডিজাইনটা খুব একটা ভালো হয় না, বা একটু তাদের রিসার্চারের ভুলের কারণে বা এই ধরনের মাল্টি কোলিনিয়ারিটি দেখা যেতে পারে। এখন আমরা ডেফিনিশনে চলে যাচ্ছি মাল্টি কোলিনিয়ারিটির, যেটা হচ্ছে এখানে তোমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ যে y, আমরা তখন যেটা বললাম যে yt is equal to β0 β1 x1 β2 x2 plus β3 x3 plus ut। তো এখানে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস গুলোর মধ্যে x1 x2 up to x3 এগুলোর মধ্যে যখন কোন রিলেশনশিপ থাকবে তখন আমরা বলবো there is multicollinearity. That is, the term multicollinearity means existence of a perfect or near linear relationship among some or all explanatory variable of a regression model. অর্থাৎ কোন একটা রিগ্রেশন মডেলের এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোকে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে থাকি। এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোর মধ্যে যদি সবগুলোর মধ্যে অথবা কয়েকটা ভেরিয়েবলের মধ্যে কিছু ভেরিয়েবলের মধ্যে যদি একটা পারফেক্ট অর নিয়ার লিনিয়ার রিলেশনশিপ থাকে, তখন মাল্টিকোলিনিয়ারিটি বুঝাচ্ছে দেয়ার ইজ সাম মাল্টিকোলিনিয়ারিটি। তো এখানে একটা মডেল তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেয়ার ইজ নো মাল্টিকোলিনিয়ারিটি ইন দি মডেল ইফ x3 is equal to b x2, then multicollinearity
is exist যদি তোমরা দেখো যে এখানে x2 এর সাথে x3 একটা লিনিয়ার রিলেশনশিপ আছে অথবা x1 এর সাথে x2 অথবা x1 এর সাথে x3 কোনো লিনিয়ার রিলেশনশিপ থাকবে তখন আমরা বলবো multicollinearity is exist. Multicollinearity may also be expressed the nonlinear relationship among the x variables. Consider the following regression model: y t is equal to beta 0, beta 1 x1, beta 2 x1 square, beta 3 x1 cube. অর্থাৎ এখানে আমরা বলছি ননলিনিয়ার রিলেশনশিপেও কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি থাকতে পারে যেখানে y is the total cost of production and x is the output. The variables xt square and xt cube are obviously functionally related to xt, but the relationship is non-linear. আমরা এখন আবারও মাল্টিকোলিনিয়ারিটি ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি এক্সাক্ট অর পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি, নিয়ার অর ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। আমরা এর আগে 4 প্রকার বলেছিলাম, বিভিন্নভাবে ব্যাখ্যা করেছিলাম। মেইনলি কিন্তু আবার 2 প্রকার বলা যাচ্ছে, যেটা হচ্ছে এক্সাক্ট অর পারফেক্ট, আর একটা হচ্ছে নিয়ার অর ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। Exact or perfect multicollinearity কখন বলবো আমরা? When the relationship among the independent or explanatory variable is exact or perfect and relationship is not affected by random disturbance term, then the relationship among the variables is known as exact or perfect multicollinearity. অর্থাৎ আমরা দেখব যে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোর মধ্যে পারফেক্ট রিলেশনশিপ আছে এবং এটি কোনো ধরনের র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম দ্বারা এফেক্টেড নয়, তখন আমরা বলবো দেয়ার ইজ এক্সিস্ট এক্সাক্ট অর পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কখন পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি হবে, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো রিলেশনটা পারফেক্ট এবং এটি কোনো ধরনের ডিস্টারবেন্স টার্ম দ্বারা এফেক্টেড নয়। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা দেখো x3 is equal to bx2, অর্থাৎ x2 is equal to 1 by bx3, which indicates the exact multicollinearity between x2 and x3 because there is no disturbance term. তখন আমরা বলতে পারি যে x2 এবং x3 এর মধ্যে exact multicollinearity বিদ্যমান। এখন আমরা দেখব নিয়ার অর imperfect multicollinearity। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছে যে x3 is equal to beta x2 plus u, দ্যাট ইজ এখানে রিলেশনশিপটা এরর টার্ম দ্বারা এফেক্টেড হচ্ছে, তখন আমরা বলছি এক্সাক্ট নিয়ার অর ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। সোর্স অফ মাল্টিকোলিনিয়ারিটি বা হোয়াট আর দ্য কজেস অফ মাল্টিকোলিনিয়ারিটি, কিছু কিছু কারণ আমরা একটু বলে নিচ্ছি। দেয়ার ইজ কখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করবে? দেয়ার ইজ টেন্ডেন্সি অফ ইকোনমিক ভেরিয়েবলস টু মুভ টুগেদার ওভার টাইম, the use of lag values of some explanatory variables are separate independent factors in the relationship. The data collection method employed, as for example, sampling over a limited range of the values taken by the regressors in the population. অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে কখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে, যখন ভেরিয়েবল গুলো একসাথে মুভ করার একটা প্রবণতা থাকে, তখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করতে পারে, তখন তাদের মধ্যে একটা রিলেশনশিপ দেখা যায়। আর ল্যাগ ভ্যালুস, কিছু কিছু এক্সপ্যান্টরি ভেরিয়েবলের ল্যাগ ভ্যালুস এর কারণেও মাল্টিকোলিনিয়ারিটি দেখা যেতে পারে। আর একটা হচ্ছে ডাটা কালেকশন মেথড employed as, for example, sampling over a limited range of the values taken by regressors in the population. অর্থাৎ তুমি কিভাবে ডাটা কালেকশন করবে তার উপরেও অনেকটা
মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে কিনা সেটা ডিপেন্ড করছে। নাম্বার 4 হচ্ছে কনস্ট্রেইন্ট অন দ্য মডেল অর ইন দ্য পপুলেশন বিং স্যাম্পলড। মডেলের উপরেও কিন্তু অনেক সময় ডিপেন্ড করে যে মাল্টিকোলিনিয়ারিটি দেখা যাবে কিনা। সাপোজ এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে, দ্য রিগ্রেশন অফ ইলেকট্রিসিটি কনজাম্পশন অন ইনকাম and house size, there is a physical constraint in the population in that families with higher incomes generally have larger homes than families with lower income. Number 5, model specification as for example, adding polynomial terms to a regression model, especially when the range of the x variable is small. মডেল স্পেসিফিকেশন, যদি x ভেরিয়েবল খুব ছোট হয় তখন কিন্তু পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটি দেখা যেতে পারে। আর একটা কারণ এখানে আরেকবার বলা হয়েছে অ্যান ওভার ডিটারমাইন্ড মডেল, এই ক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করতে পারে। দিস হ্যাপেন্স হোয়েন দ্য মডেল হ্যাজ মোর এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস দ্যাট দ্য নাম্বার অফ অবজারভেশনস, অর্থাৎ নাম্বার অফ অবজারভেশনের চেয়ে যদি এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটাকে এই ধরনের মডেলের ক্ষেত্রে আমরা তাকে বলি ওভার ডিটারমাইন্ড মডেল, সেক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করতে পারে। This could happen in medical research where there may be a small number of patients about whom information is collected on a large number of variables. Small number of patient এর জন্য যদি large numbers of information কালেক্ট করা হয় সেক্ষেত্রে এই ধরনের মডেলকে আমরা বলতে পারি ওভার ডিটারমাইন্ড মডেল। এক্ষেত্রে কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি দেখা যেতে পারে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে কিছু মাল্টিকোলিনিয়ারিটির যে মূল কারণগুলো, তোমরা আশা করি মনে রাখবে এগুলো, বুলেট পয়েন্ট গুলো মনে রাখলে তোমরা লিখতে পারবে। প্রথম হচ্ছে ইকোনমিক ভেরিয়েবল গুলো একসাথে মুভ করার একটা টেন্ডেন্সি, এটা একটা কারণ। ইউজ অফ ব্ল্যাক ভ্যালুজ অফ সাম এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস, এটা একটা কারণ। আর একটা হচ্ছে ডাটা কালেকশন মেথড, এটা একটা কারণ। আর একটা হচ্ছে মডেল, হ্যাঁ, কনস্ট্রেইনটস অফ অন দ্য মডেল অর দ্য ইন দ্য পপুলেশন বিং স্যাম্পলড, এটা একটা কারণ। আর একটা হচ্ছে মডেল স্পেসিফিকেশনও একটা ইম্পর্টেন্ট কারণ যেখানে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করতে পারে। আর হচ্ছে ওভার ডিটারমাইন্ড মডেল, দ্যাট ইজ এখানে অবজারভেশন কম বাট ইনফরমেশন বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল যখন অবজারভেশনের চেয়ে বেশি হয় তখন আমরা এটাকে বলি ওভার ডিটারমাইন্ড মডেল। এই ক্ষেত্রেও কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি দেখা যেতে পারে। তাহলে তোমরা এই পয়েন্টগুলো মনে রেখে পরীক্ষার সময় বা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন কোন ক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। এখানে আমরা আবার একটু কারণগুলো আরেকটু শর্টকাট ব্যাখ্যা করি, যেটা হচ্ছে রং স্যাম্পলিং। কিছু আরো কনসিকুয়েন্সেস কিছু আছে, তোমরা এর আগে যেগুলো বললাম সেগুলোই মূলত এখানে আরেকটু গুছিয়ে লেখা। তোমরা সেটা দেখো যে wrong sampling, null hypothesis about zero regression coefficient is not rejected, really is rejected. Confidence intervals are wide, that is যখন কনফিডেন্স ইন্টারভ্যাল অনেক বড় হয়ে যায় তখনও মাল্টিকোলিনিয়ারিটি দেখা যেতে পারে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট estimation is very influenced by data changing, আর অর্থাৎ যদি তুমি ডাটা বা ভেরিয়েবল গুলো চেঞ্জ করতে থাকো তখনও কিন্তু রিগ্রেশন কোএফিসিয়েন্ট এস্টিমেশন ইনফ্লুয়েন্স হয়ে মাল্টিকোলিনিয়ারিটি দেখা যাবে। আর একটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট ক্যান হ্যাভ রং সাইন। রিগ্রেশন ইকুয়েশন ইজ নট সুইটেবল ফর প্রেডিকশন, অর্থাৎ মাল্টিকোলিনিয়ারিটির যে কনসিকুয়েন্স গুলো থাকে সেগুলো আমরা এতক্ষণ ধরে একটু আলোচনা করলাম। এগুলো তোমরা খেয়াল করবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইফেক্টস অফ মাল্টিকোলিনিয়ারিটি। কনসিকুয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি আমরা দেখলাম।
সোর্স অফ মাল্টিকোলিনিয়ারিটি, কনসিকুয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি। এবার আমরা দেখব ইফেক্টস অফ মাল্টিকোলিনিয়ারিটি। তো আমরা এখন ইফেক্টস অফ মাল্টিকোলিনিয়ারিটি একটু দেখে নিচ্ছি। তার আগে আরেকটু দেখে নেই কনসিকুয়েন্স অফ মাল্টিকোলিনিয়ারিটি। আরেকবার তোমরা দেখে নাও রং স্যাম্পলিং, null hypothesis about zero regression coefficient is not rejected. Confidence intervals are wide. Regression coefficient estimation is very influenced by data changing. Regression coefficient can have wrong sign. Regression equation is not suitable for prediction. Effects of multicollinearity. Variances of regression coefficients are inflated. Magnitudes of regression coefficient may be different from what are expected. ঠিক আছে? অর্থাৎ রিগ্রেশন কোএফিসিয়েন্ট সম্বন্ধে তোমরা যেটা ধারণা করো সেটা এক্সপেকটেশন অনুযায়ী নাও হতে পারে। আর হচ্ছে সাইন অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট মে নট বি অ্যাজ এক্সপেক্টেড। অ্যাডিং অর রিমুভিং ভেরিয়েবলস প্রোডিউসেস লার্জ চেঞ্জ ইন কোএফিসিয়েন্ট। যেটা আমরা মাল্টিকোলিনিয়ারিটির কিছু স্ট্রাকচারাল কালার যেটা ছিল, স্ট্রাকচারাল টাইপ যেটা ছিল, সেখানে কিন্তু রিসার্চার অনেক সময় ডাটা অ্যাড করে বা ডাটা রিমুভ করে। সেক্ষেত্রে কিন্তু যেটা ঘটতে পারে যে কোএফিসিয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে। ঠিক আছে? মাল্টিকোলিনিয়ারিটি থাকলে কোএফিসিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি সেই সংক্রান্ত যে নাল হাইপোথিসিস গুলো আ ধরবে সেগুলো যে তোমার চাহিদা অনুযায়ী অ্যাকসেপ্টেড হওয়ার কথা সেটা নাও হতে পারে। সবসময় মানে এটার উল্টা একটা রেজাল্ট হয় যেটা আমরা এক্সপেক্ট করি না। এছাড়া রিমুভিং এ ডাটা পয়েন্ট মে কজ লার্জ চেঞ্জ ইন কোএফিসিয়েন্ট এস্টিমেট অর সাইন। ঠিক আছে? যেটা আমরা এর আগেও বললাম যে রিমুভিং অর রিমুভিং ডাটা পয়েন্ট ২ টার ক্ষেত্রেই কিন্তু এই কোএফিসিয়েন্ট এস্টিমেটস এর চেঞ্জ হয় অথবা তাদের সাইন চেঞ্জ হয়ে যায়। ফলে এটা পারফেক্ট রেজাল্ট আমরা পাই না। In some cases the F ratio may be significant while the T ratio are not. আমরা কি করি? রিগ্রেশন কোএফিসিয়েন্ট এ আমরা কিন্তু F টেস্ট করি আবার T টেস্টও করি। তো F টেস্ট যদি সিগনিফিক্যান্ট হয়, T টেস্টের ক্ষেত্রে সেটা নাও হতে পারে যদি মাল্টিকোলিনিয়ারিটি থাকে, দ্যাট ইস এখানে একটা রং ডিসিশন আমাদের নিতে নেওয়া লাগে সেই ক্ষেত্রে। তো এইজন্য আমরা চেষ্টা করব যেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোর মধ্যে কোলিনিয়ারিটি বা তাদের মধ্যে লিনিয়ার পারফেক্ট কোরিলেশন টা না থাকে। সেই ক্ষেত্রে আমরা একটা পারফেক্ট রেজাল্ট পাবো আশা করি। তো নেক্সট আমরা দেখি যে মাল্টিকোলিনিয়ারিটির কিছু অ্যাডভান্টেজেস আছে। তো সেগুলো খুব বেশি না। একটু আমরা দেখে নিচ্ছি। যেমন linear relationship between the independent variables in the equation, very useful in statistical model and research reports prepared by the research-based firms, direct impact on the desired result. এগুলো হচ্ছে মাল্টিকোলিনিয়ারিটির কিছু অ্যাডভান্টেজেস। এখন আমরা দেখব কিছু ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস অ্যাকচুয়ালি আমরা যেগুলো পেলাম সেগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা ট্রুথফুল বিষয় না। কারণ আমরা আগেই বলেছি যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে সেক্ষেত্রে আমাদের এনালাইসিসটা পারফেক্ট হবে না। তো জাস্ট আমরা এখানে দেখতে পাই যে লিনিয়ার রিলেশনশিপটা বের করা যায়। মাল্টিকোলিনিয়ারিটি থাকলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর যে লিনিয়ার রিলেশনশিপ আছে সেটা আমরা বের করে আলাদা করতে পারি আমাদের রিসার্চের সুবিধার্থে। এটা কিন্তু আমাদের তেমন কোনো কাজে লাগবে না। ঠিক আছে? আর হচ্ছে এখানে একটা জিনিস দেখো ৩ নম্বরে যেটা বলা হয়েছে ডিরেক্ট ইমপ্যাক্ট অন দ্য ডিজায়ার্ড রেজাল্ট, রেজাল্ট এর উপরে একটা প্রভাব ফেলে।
এটা কিন্তু সবসময় যে ভালো সেটা না। বাট একটা ধারণা পাওয়া যায়। এই অর্থে এটাকে আমরা অ্যাডভান্টেজেস বলতে পারি। বাট আ দিস ইস নট পারফেক্ট অ্যাডভান্টেজ। আমরা এবার দেখি কিছু ডিসঅ্যাডভান্টেজেস আ অফ মাল্টিকলিনিয়ারিটি। যেমন ধরো এখানে নাম্বার 1 এ বলা হয়েছে, "In some of situations, this issue would be resolved by collecting more data on the variable." Number 2, incorrect use of dummy variable. That is, the researcher may forget to use the dummy variable whenever needed. Number 3, inserting two same or identical variables in the equation like kg and pounds in weights. Inserting a variable in the equation which is a combination of two. Complicated to perform calculations since it is statistical technique and requires statistical calculators to do the execution. তো এইখানে যে পয়েন্ট গুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে, এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট কিছু বিষয় মাল্টিকলিনিয়ারিটির ক্ষেত্রে। এগুলো তোমাদের মনে রাখতে হবে যে আমাদের আ কিছু ক্ষেত্রে ডাটা বেশি কালেক্ট হয়ে গেলে সেটাও খুব বেশি সুবিধাজনক না। এছাড়া ডামি ভেরিয়েবল ইউস করলে সেটাও আমাদের জন্য আ মাল্টিকলিনিয়ারিটি অ্যারাইজ করে। এছাড়া আরেকটা কথা বলা হয়েছে, টু সেম অর আইডেন্টিক্যাল ভেরিয়েবল, যেমন আ ১-২ ধরনের একক যদি আমরা ইউস করি, যেমন কেজি, পাউন্ড একসাথে ইউস করেছি ওয়েট এর ক্ষেত্রে, সেটাও কিন্তু মাল্টিকলিনিয়ারিটি অ্যারাইজ হবে এবং এটা খুব ব্যাড ইফেক্ট করবে তোমার রিসার্চ এর ক্ষেত্রে। এছাড়া আরো ২ টা পয়েন্ট এখানে আছে। তোমরা আ সেগুলো মেনে চলবে যেন এই বিষয়গুলো আমরা এভয়েড করতে পারি। এগুলো হচ্ছে মাল্টিকলিনিয়ারিটি অ্যারাইজ করার বিষয় এবং ইকোনোমেট্রিক মডেলের ক্ষেত্রে এগুলো আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করে থাকে। সেজন্য এই পয়েন্টস গুলো আমরা সবসময় চেষ্টা করব যেন এগুলো থেকে আমরা দূরে থাকি বা এগুলো আমাদের মডেলের মধ্যে কোন ধরনের ইমপ্যাক্ট না ফেলতে পারে। ইকোনোমেট্রিক মডেল বা রিগ্রেশন এনালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল মডেল, ম্যাথমেটিক্যাল মডেল, যে মডেল নিয়েই তুমি কাজ করো না কেন, সেটা মাল্টিপল রিগ্রেশন হতে পারে, সিম্পল লিনিয়ার রিগ্রেশন হতে পারে, পলিনোমিয়াল মডেল হতে পারে। যেকোনো ক্ষেত্রেই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যাতে এই পয়েন্টস গুলো যেগুলো আমরা বললাম, এগুলো যেন আমরা এখানে এভয়েড করে চলতে পারি। তো এখন আমরা কনক্লুশন এ চলে গেছি যে মাল্টিকলিনিয়ারিটি ইস one of the most favored statistical tools often used in regression analysis and statistical analysis for large database and the desired output. মাল্টিকলিনিয়ারিটি কখন ঘটবে? যখন মেইনলি আমরা দেখি যে মাল্টিপল রিগ্রেশন এর ক্ষেত্রে, অর্থাৎ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল যখন ২ এর অধিক ইউস করি তখনই সাধারণত এই ধরনের রিলেশনটা আমরা দেখি। সেজন্য যখন আমরা কোনো বড় ক্ষেত্রে বা অনেক ভেরিয়েবল নিয়ে কাজ করি, এনালাইসিস করি, তখন মাল্টিকলিনিয়ারিটি একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্ট। All major companies have a separate statistical department in their company to perform statistical regression analysis about products or people in order to provide a strategic view of the market to the management and also help them to draft their long-term strategies, keeping this mind. আলাদা সেক্টর থাকবে সবগুলো আ মেজর কোম্পানি যখন এই ধরনের ইকোনমিক ডাটা নিয়ে কাজ করবে বা রিগ্রেশন এনালাইসিস এ যাবে, তখন কিন্তু তাদের কি থাকবে, সেপারেট স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট থাকবে স্ট্যাটিস্টিক্যাল রিগ্রেশন এনালাইসিস এর জন্য। এবং এই ডিপার্টমেন্টে যারা কাজ করবে তারা অবশ্যই এই ধরনের মডেল বা এই ধরনের ভেরিয়েবল সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে এবং তার জানা থাকতে হবে। যে কোনো বিষয় নিয়ে রিগ্রেশন এনালাইসিস বা মাল্টিকলিনিয়ারিটি কখন অ্যারাইজ করবে, কখন ল্যাগ ভেরিয়েবল ইউজ হলো, কখন এক্সট্রা ভেরিয়েবল ইন করলো, কখন মানে যেগুলো নেসেসারি ভেরিয়েবল আউট হয়ে যাচ্ছে মডেল থেকে। এই সম্বন্ধে যদি ডিটেইলস নলেজ না থাকে তাহলে কিন্তু সে এই ক্ষেত্রে কাজ করতে পারবে না এবং তার
আ সমস্যা অ্যারাইজ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ ধরে আমি যেটুকু চেষ্টা করলাম মাল্টিকোলিনিয়ারিটিজ, মাল্টিপল কোরিলেশন, মাল্টিপল রিগ্রেশন এনালাইসিস এর ক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটির আ কারণ এবং এর ফলে কি ধরনের ইফেক্ট, এর ডেফিনিশন এবং এ ডিফারেন্ট টাইপস অফ মাল্টিকোলিনিয়ারিটি আমি চেষ্টা করলাম তোমাদের আজকে এই সম্বন্ধে কিছু ধারণা দেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আ কিছুটা ধারণা তোমরা পেয়েছো। আমরা পরবর্তীতে মাল্টিকোলিনিয়ারিটির আরো কিছু বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার মিট করব। তো আরো কিছু পয়েন্ট আমরা আরেকটু দেখে নিচ্ছি যে, if the goal of researcher is to understand the independent variable in the equation, then multicollinearity will be a big problem for him. আরেকটা পয়েন্ট হচ্ছে, the researcher needs to do the required changes in the variables at stage 0 itself, or else it may have a massive impact on the result. অর্থাৎ শুরুতেই একজন রিসার্চারের ভেরিয়েবল সম্বন্ধে যদি কোনো চেঞ্জ থাকে বা যদি কোনো আ ই ই ইনপুট দেওয়ার থাকে বা কিছু বাদ দেওয়ার বিষয় থাকে, সেগুলো সে শুরুতেই এগুলো ফিক্সড আউট করে নিবে। না হলে রেজাল্ট এর উপরে সেটা বিশাল ইমপ্যাক্ট পড়বে। Multicollinearity can be done by examining the correlation matrix. মাল্টিপল টেস্ট করার জন্য আমরা পরবর্তীতে দেখব। তবে এখানে একটা নাম তোমরা এমনি জেনে রাখো। কোরিলেশন ম্যাট্রিক্স এর সাহায্যে মাল্টিকোলিনিয়ারিটি টেস্ট করা যায়। আরেকটা হচ্ছে রেমিডিয়াল মেজার প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন সলভিং দ্য প্রবলেম ফর মাল্টিকোলিনিয়ারিটি। কিছু রেমিডিয়াল মেজার আছে, সেগুলো যদি আমরা এপ্লাই করতে পারি তাহলে কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি এর জন্য যে প্রবলেম গুলো থাকে সেগুলো আমরা ওভারকাম করতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো এবং আজকে যা, যা পড়ানো হয়েছে আমরা একটু শুরু থেকে টপিক গুলো জাস্ট দেখে আসি। তাহলে তোমাদের মনে থাকবে যে আমরা কি, কি আজকে করেছি। যেমন ১ম এ আমরা বলেছি হোয়াট ইস মাল্টিকোলিনিয়ারিটি। দেন আমরা একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা একটা এক্সাম্পল দিয়েছি। নেক্সট টাইপ গুলো আলোচনা করেছি। এরপরে আমরা আ বিভিন্ন একটা মডেলের সাহায্যে দেখিয়েছি মাল্টিকোলিনিয়ারিটির ব্যাখ্যা করেছি। consequence of multicollinearity, effects of multicollinearity, advantages, disadvantages আমাদের অনেক বেশি মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে আমরা বারবার বলেছি সেই কথাটা এবং কনক্লুশন ও আমরা কিছু বিষয় তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।